ওগো শুনছো? আমি তরমুজ খেতে যাব। কোদালটা নিয়ে এসে দাও তো। তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। এত কি করছো ভেতরে? দেরি হয়ে যাচ্ছে। আকাশে সূর্য মাথার উপর উঠে পড়েছে। কোদাল খুঁজে নিয়ে আসতেও তো একটু সময় লাগে, তাই না? এই নাও। বাবা কি করে ঘরের ভেতর? কি আর করবে, বিছানায় শুয়ে আছে। বাবাকে বিছানা থেকে তুলে খাবার খাইয়ে দিও, কেমন? ঠিক আছে, তুমি কাজে যাও। আসবার সময় কি সাথে করে তরমুজ নিয়ে আসবো? লাগবে না, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। বাজারে যেতে হবে, ঘরে রাত্রে রান্নার মতো বাজার নেই। আচ্ছা ঠিক আছে, দ্রুত ফেরবার চেষ্টা করব। তুমি বাবার দিকে একটু লক্ষ্য রেখো। কিছু চাইলে দিও, কেমন? ঠিক আছে। কি ব্যাপার, তুই আজকে আমার আগেই খেতে এসে কাজ শুরু করে দিয়েছিস? একটু আগেই আসলাম। তোর খেতে তো বেশ বড় বড় তরমুজই দেখা যাচ্ছে। গতবারের চেয়ে এবারের ফলন ভালোই হয়েছে। এবার তো মনে হয় বাজারে ভালো দামই পাওয়া যাবে। তুই কি বলিস, হ্যাঁ? তাই তো মনে হচ্ছে। তাছাড়া গ্রামে এবার বেশি লোক তরমুজ চাষও করেনি। তাহলে তো ভালোই রে। তুই থাক রে, আমার কাজ শেষ, বাড়িতে যেতে হবে। এত তাড়াতাড়ি তোর কাজ শেষ হয়ে গেল? সকাল সকাল এসেছিলাম তো, তাই আগেই শেষ। আচ্ছা তুই থাক, আমার বাড়িতে যেতে হবে। সকালে না খেয়ে এসেছি রে ভাই। আচ্ছা তুই যা, আমার যেতে দেরি হবে। বিকেলে বাজারে দেখা হবে, কেমন? ঠিক আছে। তা তোর বউ এখন কেমন আছে? জ্বর ভালো হয়েছে তো? এখন তো আবার টাইফয়েড ধরা পড়েছে। এই জন্যই সকাল সকাল কাজে এসেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে আবার রান্না করতে হবে আমাকে। ও তো বিছানা থেকে উঠতেই পারে না, তাই আমাকেই সংসারের সব দায়িত্ব এখন পালন করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করে চলে যা। যে পরিমাণ রোদ উঠেছে, দেখা যাবে এই রোদে কাজ করতে করতে শেষে তুই না আবার অসুস্থ হয়ে যাস। বাবা, বাবা, উঠুন। অনেক বেলা হয়ে গিয়েছে, ভাত খাবেন না? কে? বৌমা, অনেক বেলা হয়ে গিয়েছে কি? হ্যাঁ বাবা, আমার রান্না করা শেষ। ভাত খেয়ে ওষুধ খেতে হবে না? উঠছি মা, আমাকে একটু ধরো। আপনি আমার হাত ধরে উঠে বসুন। সাবধানে আসুন, নয়তো পড়ে যাবেন। টিউবওয়েলে হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। ঠিক আছে বৌমা। এখানে বসুন বাবা, আমি খাবার নিয়ে আসছি। পলাশ কোথায়? তাকে তো দেখছি না। ও তো তরমুজের খেতে কাজ করতে গিয়েছে। কোনো কিছু বলবেন তাকে? তেমন কিছু না। আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আপনার ছেলে আসলে আমি তাকে বলে দিব। আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। এসব মাছ খেতে খেতে ভালো লাগে না আর। আচ্ছা বাবা, আপনার ছেলে আজ আসুক, তারপর তাকে বলবো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে। ঠিক আছে। এখন খাওয়া শুরু করুন, ওষুধ খেতে দেরি হয়ে যাচ্ছে। এই তো খাচ্ছি। ওগো, তোমার খেতে কাজ শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, পুরোটা শেষ হয়নি। বাকিটা আগামীকাল করব। ক্ষুধা পেয়ে গেছে তো, তাই চলে আসলাম। ভালো করেছো। তা হাতে তরমুজ নিয়ে এসেছো কেন? যদি তুমি বা বাবার খেতে ইচ্ছে করে তাই নিয়ে আসলাম। আর কয়েকটা আজকে বাজারে নিয়ে যাব। আমার রান্না হয়ে গিয়েছে, তুমি গোসল সেরে খেতে আসো।
বাবা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাকে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন তিনি ঘুমোচ্ছেন। ভালো করেছো। তোমার একা এগুলো করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? মোটেও না, তুমি কি যে বলো, বরং আমার আরো ভালো লাগে। তুমি খেয়েছো? না, আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি? বলো কি, এত বেলা হয়ে গিয়েছে এখনো খাওনি? দাঁড়াও, আমি জলদি গোসল করে আসছি। আচ্ছা আসো, দুজনে একসাথে খাবো। বউ, ঘর থেকে ব্যাগটা নিয়ে এসো তো। দাঁড়াও, নিয়ে আসছি। এই নাও। বাজার থেকে ফেরবার সময় কিছু নিয়ে আসবো? কিছু শাকসবজি নিয়ে এসো। আচ্ছা, আমার ফিরতে একটু দেরি হতে পারে, তরমুজগুলো বিক্রি করা লাগবে তো। আচ্ছা শোনো, আরেকটা কথা। আবার কি কথা? বাবা তোমাকে একটা কথা বলতে বলেছেন। কি কথা বলো? কিছু খেতে চেয়েছেন? আপেল, কমলা এসব কি নিয়ে আসবো? না না, সেগুলো না। তাহলে? বাবার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, সকালে আমাকে বলেছেন। সেটা তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা, ফেরবার সময় নিয়ে আসবো। ঠিক আছে। গেলাম তাহলে। আচ্ছা যাও। তরমুজ নিয়ে যান, তরমুজ নিয়ে যান, একদম দেশি তরমুজ, ভেতরে লাল টকটকে, নিয়ে যান নিয়ে যান, আসুন। তরমুজ কত করে পিস বিক্রি করছো বাবা? 50 টাকা করে পিস দাদু। খেতে মিষ্টি হবে তো? ভেতরে লাল টকটকে হয়ে গিয়েছে, আপনি নিয়ে যেতে পারেন। মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে যাব তো, তাই ভালো তরমুজের খোঁজ করছিলাম। আপনি নিয়ে যান, খেয়ে মজা পাবেন। আচ্ছা তবে দাও। এগুলো কি তোমার চাষের তরমুজ? হ্যাঁ সাহেব, কেন? ভেতরে কি লাল হবে? হ্যাঁ, খেতেও মজাদার, কীটনাশক ছাড়া চাষ করেছি, কোনো ভেজাল নেই। তোমার খেতে কি আরো তরমুজ আছে নাকি এই দুটোই আছে? আরো আছে। আমি তোমার সব তরমুজ কিনে নিতে চাই, আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব, বিনিময়ে যা টাকা চাইবে তুমি পাবে। ঠিক আছে, আপনি কবে নেবেন? তাছাড়া আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি এই গ্রামে বেড়াতে এসেছিলাম, কয়েকদিনের মধ্যে আবার আসবো, তখন নিয়ে যাব। আপাতত দুটোই দাও, খেয়ে দেখি কেমন লাগে। এই নিন, 100 টাকা দিন। হাই নাও। ভাই, আপনার কাছে ইলিশ মাছ আছে? না ভাই, ইলিশ মাছ তো আপনি পাবেন না, আমাদের গ্রামে ইলিশ মাছ আসে না। একটা মাছের ব্যবস্থাও করা যাবে না? আমার কাছে নেই। আপনার কাছেও ইলিশ মাছ নেই? না ভাই, প্রায় কয়েক বছর ধরে ইলিশ মাছ পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমাকে ওই রুই মাছটাই দেন। ঠিক আছে। কিরে, এত বড় রুই মাছ নিলি? বাড়িতে কোনো মেহমান এসেছে বুঝি? না রে, বাবা ইলিশ মাছ খেতে চেয়েছিলেন, অনেক খোঁজবার পরেও পেলাম না তো, তাই রুই মাছ নিয়ে আসলাম। আমার স্ত্রীও কয়েকদিন ধরে ইলিশ মাছের কথা বলছে, কি যে করি। চল চল, মোড়ল সাহেবের কাছে গিয়ে বিষয়টা জানিয়ে দি, যদি কোনো ব্যবস্থা করতে পারেন। ঠিকই বলেছিস, সেটাই ভালো হবে। গ্রামে এমন ইলিশ মাছের সংকট, মোড়ল সাহেব কিছু একটা উপায় ঠিক বের করবেন। কবে যাবি বলে ভাবছিস? আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সকালে আমি তোকে ডেকে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, তা ওদিকে কোথায় যাচ্ছিস? বাজারে একটু কাজ আছে। তাহলে বাজারের লোকজনদেরও বলিস যে মোড়লের কাছে কালকে দাবি নিয়ে যাব, কেমন? ঠিক আছে, বলবো ক্ষণ।
মাছ নিয়ে এসেছো? এসেছি, তবে রুই মাছ নিয়ে এসেছি। অনেক খোঁজবার পরেও আমাদের বাজারে ইলিশ মাছ পেলাম না। বাবা তো ইলিশ মাছ খেতে চেয়েছেন। আজকে এটাই রান্না করে দাও। আমি সকালে গ্রামের মানুষজন মিলে মোড়লের কাছে ইলিশ মাছের দাবি নিয়ে যাব। কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, আমার ভাত রান্না হয়ে গিয়েছে, তুমি বসো, আমি মাছটা কেটে রান্না করে নিয়ে আসছি। আচ্ছা। বাবা, বাবা, এসেছিস? হ্যাঁ বাবা, তোমার শরীর এখন কেমন? আগের থেকে বেশ ভালো। খাওয়া দাওয়া করেছো তুমি? হ্যাঁ, বৌমা খাবার দিয়েছিল। সে আমার অনেক সেবা যত্ন করে। তুই কোথায় থাকিস সে সারাদিন? তরমুজের খেতে কাজ করা লাগে, এগুলো নিয়েই দৌড়াদৌড়ি করা লাগে। জানো বাবা, আজকে সবগুলো তরমুজের বায়না করে আসলাম। শহর থেকে গাড়ি এসে তরমুজ কিনে নিয়ে যাবে। এটা তো খুশির খবর। বৌমা তোকে কিছু বলেছে? বলেছে। তুমি চিন্তা করো না, আমি কালকেই মোড়লের বাড়িতে যাব এ বিষয়ে কথা বলতে। তুমি ঘুমিয়ে পড়ো কেমন? ঠিক আছে। মোড়ল সাহেব, বাড়িতে আছেন? মোড়ল সাহেব? কে ডাকে? দাঁড়া, আসছি। ও তোরা, তা হঠাৎ সবাই একসাথে আমার কাছে কি মনে করে? আমরা আপনার কাছে দাবি নিয়ে এসেছি। দাবি? তা কি দাবি নিয়ে এসেছিস শুনি? মোড়ল সাহেব, আমাদের গ্রামে অনেক দিন ধরে ইলিশ মাছ পাওয়া যায় না। আপনি এর কোনো একটা বিহিত করুন। সত্যিই পাওয়া যায় না? এমন কোনো কথা তো আমার কানে আসেনি। হ্যাঁ মোড়ল সাহেব, আসলেই পাওয়া যায় না। এটা তো চিন্তার বিষয়। আচ্ছা, আমি লোক পাঠিয়ে দেখি মাছের ব্যবস্থা করতে পারি কিনা। আমার বাবার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। কোনো একটা ব্যবস্থা করুন মোড়ল মশাই। টাকা লাগলে টাকা দেব, তবুও ব্যবস্থা করুন। আমরাও অনেকদিন ধরে ইলিশ খাই না। বললাম তো, দেখছি ব্যাপারটা। তোরা বিকেলে বাজারে আয় সবাই। আমি লোক দিয়ে ইলিশ আনিয়ে নিয়ে নিজে বাজারে থেকে তোদের দেব। তাহলে আমরা আসি মোড়ল সাহেব। আচ্ছা, যা। মোড়ল সাহেব, মাত্র 3 ঝুড়ি মাছ নিয়ে এসেছেন পুরো গ্রামবাসীর জন্য। মাছের দাম অনেক, তবুও পাওয়া যায় না রে। এই 3 ঝুড়ি ব্যবস্থা করতে পেরেছি। তা কত করে কেজি দেওয়া লাগবে? 400 টাকা কেজি। বলেন কি, 400 টাকা? এটা তো অনেক টাকা। এর কম হবে না। আচ্ছা, আমাকে 1 কেজি দেন। এই রশিদ, পলাশকে 1 কেজি ইলিশ মাছ দে তো। আচ্ছা মোড়ল সাহেব। আমাকেও দেন 2 কেজি। এই যে টাকা। বজলুকেও দে 2 কেজি। কি করছো সবাই, কি করছো? আরে মাছ নিয়ে টানাটানি করছো কেন? সেই কবে থেকে ইলিশ মাছ খাই না, এত টাকা দিয়ে কিভাবে কিনবো? মোড়ল সাহেব, মাছ নিয়ে কারাকারির সময় কিছু বৃদ্ধ এবং শিশু আহত হয়েছে। আপনাকে তাদের ঔষধ কিনবার টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে হবে। তোমরা কেউ হট্টগোল করো না। যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ আমি দেব, সাথে ইলিশ মাছেরও ব্যবস্থা করব, আমি কথা দিলাম। আপনারা সবাই শান্ত হন। যারা আহত হয়েছেন তারা দয়া করে সারিবদ্ধভাবে দাঁড়ান। মোড়ল সাহেব আহত সবাইকে ক্ষতিপূরণ দেবেন। আশা করি আহতরা সবাই ক্ষতিপূরণ পেয়েছেন। আপনারা সবাই বাড়ি যান, আমি দ্রুত ইলিশ মাছের ব্যবস্থা করব। আপনারা প্রতিদিন বাজারে ইলিশ মাছ পাবেন। বউ, বউ দেখো কি নিয়ে এসেছি। ইলিশ মাছ? হ্যাঁ, একটু বেশি দাম পড়েছে, তবে মোড়ল সাহেব বলেছেন
এখন থেকে বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে আর দামও কমবে। আচ্ছা দাও, আমি রান্না শুরু করি। বাবা খেয়ে খুব খুশি হবেন। আরেক হাতে কি ওটা? হ্যাঁ, তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি এনেছি, কিন্তু তার আগে তুমি জলদি করে ইলিশ মাছটা ভেজে ফেলো। সবাই একসাথে বসে খাবো আজকে। পুরোটা ভেজে ফেলি? হ্যাঁ, বাবা মন ভরে খাবে। আচ্ছা, তুমি শাড়িটা নিয়ে ঘরে রাখো। হুম। ওগো, তুমি বাবাকে উঠতে বলো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা। বাবা, বাবা ওঠো, ভাত খাবে না? উঠছে বাবা। ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। বৌমা, আজকে কি ইলিশ মাছ রান্না করেছো? হ্যাঁ বাবা, আপনার ছেলে বাজার থেকে নিয়ে এসেছে, খাওয়া শুরু করেন। প্রাণটা জুড়িয়ে গেল। কতদিন ইলিশ মাছ খাইনি। মন ভরে খাও বাবা। হিমি, তুমিও খাও। নিচ্ছি। তোমার যা খেতে ইচ্ছা করবে আমাকে বলবে, কেমন? মোড়ল সাহেব বলেছেন এরপর থেকে গ্রামে ইলিশের অভাব পড়লে তিনি নিজে শহর থেকে ইলিশ নিয়ে এসে মাঝিদের কাছে দেবে বিক্রি করতে। মানুষজন কম দামেই ইলিশ মাছ কিনে খেতে পারবে। বাহ 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 বাহ, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা যদি আরো আগে নেওয়া হতো তাহলে বেশ ভালোই হতো। দেরিতে হলেও তো হয়েছে, এটাই বা কম কি? তা বাবা, তুই ঠিকই বলেছিস। এতেই আমাদের সকলের শুকরিয়া করা উচিত। বউ, তোমাকে এই শাড়িতে দারুণ লাগছে। ও, তোমাকে তো একটা অতীব গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি। অনুমতি দিলে এখন বলতে চাই। কি ব্যাপার বউ? আমার তো ভীষণ ভয় করছে। বলো তো, কি তোমার গুরুত্বপূর্ণ কথা? আমার সেই অতীব গুরুত্বপূর্ণ কথাটা হলো ধন্যবাদ। মানে, কিসের ধন্যবাদ? আর ধন্যবাদ আবার কবে থেকে অতীব গুরুত্বপূর্ণ কথা হলো? মশকরা হচ্ছে আমার সাথে? তুমি কি আমার দুলাভাই হও নাকি যে তোমার সাথে আমার মশকরা করতে হবে? নতুন শাড়ি দিয়েছো, আমার অতীব পছন্দ হয়েছে গো, তাই আমার একমাত্র বরকে ধন্যবাদ জানাচ্ছি। ও, তুমি পারো বটে বাচ্চাদের মতো ছেলে মানুষই করতে। আচ্ছা, তুমি না বলেছিলে এখন থেকে মোড়ল সাহেব শহর থেকে ইলিশ মাছ এনে মাঝিদের কাছে দেবেন? তা নদী তো এখান থেকে কাছেই আছে। তোমার কাছে অতিরিক্ত টাকা থাকলে আমরা এখন একটা মাছ কিনে নিয়ে যেতে পারি। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। বাবাও অনেক খুশি হয়ে যাবে ইলিশ মাছ দেখলে। চলো তো গিয়ে দেখি। ও মাঝি ভাই, আজ তো দেখি নৌকা বোঝাই করে ইলিশ মাছ নিয়ে বসে আছো। হ্যাঁ, আজকে মোড়ল সাহেব শহর থেকে ভালো দামে অনেক ইলিশ মাছ আনিয়েছেন। আর কিছুক্ষণ পরে কিন্তু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আপনি নিতে চাইলে এক্ষুনি নিয়ে নিন। তা আজকে কত দাম রাখবে? মোড়ল মশাই বলে দিয়েছেন 100 টাকা পিস রাখতে। আপনি বেশি করে নিয়ে যান, পরে এই দামে নাও পেতে পারেন। একদম ঠিক বলেছ। এক কাজ করো, আমাকে 3 ঝুড়ি ইলিশ মাছ দিয়ে দাও। কি করছো? এত মাছ নিয়ে কি করবে? আরে মন ভরে প্রাণ ভরে খাবো, আর আমাদের খেয়ে যা বেশি হবে তা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেব, যারা ওই দিন মোড়ল সাহেবের বাড়িতে মাছের জন্য কারাকারি করে আহত হয়েছিল তাদেরকেও দেব। ওপরওয়ালা আপনার মঙ্গল করুক। এত রৌদ্রে তুই খেতে কি করিস? আর বলিস না, এবার পাট লাগাতে বেশি দেরি হয়ে গিয়েছে, তাই জমি প্রস্তুত করছি। আরে এত রোদে মাঠে কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বি। গাছের নিচে ছায়াতে বসে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার কাজটা শুরু কর। ঠিকই বলেছিস, আজকে প্রচণ্ড গরম পড়েছে। দাঁড়া, আমি আসছি।
এই সময় তুই কোথা থেকে ফিরছিস? বাজারে একজন কিছু টাকা পেত, সেটাই পরিশোধ করতে গিয়েছিলাম। তা তোর মেয়ে কেমন আছে? ভালো, তবে দুষ্টুমি করে শুধু। ছোট মানুষ তো, একটু দুষ্টুমি তো করবেই। আর সকালে খেয়েছিস? খাবার খেয়েই খেতে এসেছি। আজকে তাহলে উঠি রে, বাড়িতে আমারও পাটের কাজ আছে। তুই ভাবি আর নীলাকে নিয়ে বাড়িতে আসিস কেমন? আচ্ছা, যাবো যাবো। বিকেলে বাজারে আসবি তো? না রে, আজকে আর যাবো না। গিন্নি, কি রান্না করছো? ভাত আর পটলের তরকারি। এত দেরি হলো যে ফিরতে? ক্ষেত প্রস্তুত করে বীজ রোপণ শেষ করে আসলাম, তাই দেরি হয়ে গেল। তোমার শরীরে তো মাটি লেগে শেষ। পুকুরে গিয়ে গোসল করে আসো, তারপর খাবার খেও। ঠিকই বলেছ, এই মাটি শরীরে খাওয়া ঠিক হবে না। লুঙ্গি গামছা কোথায় রেখেছো? বারান্দায় দড়ির ওপর রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, তা নীলাকে দেখছি না তো। ও তো স্কুল থেকে বাড়িতে ফিরে আসেনি এখনো, এক্ষুনি এসে পড়বে। কি রে, আজকে এত দেরি হলো যে ফিরতে? আজকে ক্লাস শেষ হতে দেরি হয়ে গিয়েছে মা। ঠিক আছে, তুই ব্যাগ রেখে স্কুলের ড্রেসটা পাল্টে ফেল। বাবা কাজ থেকে বাড়িতে ফিরে আসেনি? আসছে, পুকুরে গোসল করতে গিয়েছে। তুই তাড়াতাড়ি কাপড় পাল্টে ফেল। আচ্ছা মা। এই তো বাবা, অল্প কিছুক্ষণ আগে। আচ্ছা, এখন আসো, দুজনে একসাথে খাবার খেয়ে নি। গিন্নি, তুমি খাবার বেড়ে দাও। গিন্নি, আজকে পটলের তরকারি খুবই মজার হয়েছে। বাবা, প্রতিদিন পটলের তরকারি খেতে আর ভালো লাগে না। তুমি অন্য কোনো তরকারি নিয়ে এসো। আচ্ছা মা, কালকে বাজার থেকে অন্য কোনো তরকারি নিয়ে আসবো কেমন? আজকে এই তরকারি দিয়ে খেয়ে নাও। গিন্নি, তুমিও খাবার নিয়ে বসে পড়ো। ঘরে তো কোনো চাল তরকারি কিছুই নেই। কি যে রান্না করব আজকে? সকালে রান্নার মতো কিছু নেই ঘরে? না, তুমি বাজারে গিয়ে কিনে নিয়ে এসো। আমার কাছে তো এত টাকাও নেই যে বাজার করব। তোমার কাছে কি টাকা আছে? তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। আমার কাছে এই কটা টাকাই ছিল গো। এটা নিয়ে গিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসো। আচ্ছা, আমি যাব আর আসব। তুমি মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দাও কেমন? না খেয়েই চলে যাবে? না না, থাক, আজকে আর স্কুলে যেতে হবে না, বাড়িতেই থাকুক। তুমি বাজারের ব্যাগটা দাও। মা নীলা, ঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসো তো। আসছি। পাটের গাছ বড় বড় হয়ে পুরো ক্ষেত ছেয়ে গিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কাটার উপযোগী হয়ে যাবে। দাদা, চাল কত করে কিলো? 40 টাকা কিলো দাদা। আচ্ছা, আমাকে 2 কিলো দেন তো। এই লাউ নিয়ে যান, লাউ নিয়ে যান, টাটকা টাটকা লাউ, খেতে খুব মজা, নিয়ে যান নিয়ে যান। লাউ কত করে দাদা? 20 টাকা করে, নিয়ে যান, দেশি লাউ। খেতে ভালো হবে তো? আপনি নির্দ্বিধায় নিয়ে যান। আচ্ছা, আমাকে তবে একটা দিন। এই নিন, বড়টা দিলাম আপনাকে কেমন? এই নিন আপনার টাকা। এসে গেছো? তা এত দেরি হলো যে? বাজার থেকে আসতে তো সময় লাগে। বাজার এনেছো? হ্যাঁ, তুমি রান্না শুরু করে দাও, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা। নীলা কোথায় গিয়েছে? তাকে তো দেখছি না।
ও তো খেলতে গিয়েছে পাশের বাড়ি। তুমি রান্না শুরু করো, আমি নীলাকে নিয়ে আসছি। মা নীলা, এখানে কি করছো তুমি? ফুলির সাথে খেলা করছি। ক্ষুধা লাগেনি তোমার? হ্যাঁ, অনেক ক্ষুধা লেগেছে। তাহলে চলো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে পরে না হয় আবার খেলতে আসবে। আচ্ছা বাবা। ভাবি, আপনি একা পাট জাগ দিচ্ছেন? হিমেল কোথায় গিয়েছে? ও তো বাজারে পাট বিক্রি করতে গিয়েছে। এত অল্প পানিতে পাট জাগ দিলে আঁশ ছাড়ানো যায়? কি আর করব, বৃষ্টি তো আর হয় না। তা মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলেন? নীলা এখানে খেলতে গিয়েছিল, তাই ডাকতে এসেছি আর কি। খাবার খাইনি এখনো। ও আচ্ছা। আজ তাহলে আসি ভাবি, হ্যাঁ? আপনার ভাবি আবার খাবার বেড়ে অপেক্ষা করবে। আচ্ছা, বাড়িতে আসবেন। এত দেরি হলো আসতে? আসবার সময় হিমেলের স্ত্রীর সাথে দেখা হয়েছিল, তাই দেরি হলো। তাকে তুমি কোথায় পেলে? তুমি তো মেয়েকে নিয়ে আসতে গিয়েছিলে। আসবার সময় পুকুরে দেখি তিনি পুকুরে পাট জাগ দিচ্ছেন। তা আমাদের পাট কাটবে কবে গো? পুকুরে তো পানি একেবারে কম, পাট কাটলে জাগ দেবে কোথায়? তাও তো কথা। বৃষ্টি না হলে কোনো উপায় নেই, বৃষ্টির পানিতে পুকুর ভরলেই পাট কেটে ফেলবো। আচ্ছা, এখন মাদুর পেতে বসো, খাবার খাবে। এখানে বসো মা। মা, তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো বাবা, তবে আমার নতুন খাতার প্রয়োজন। আগেরটার পাতা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, নতুন খাতা কিনে দেব, তুমি কাল থেকে আবার স্কুলে যাবে। যাক, ওপরওয়ালা মনে হয় আমাদের কথা শুনেছে, বৃষ্টি হয়ে খুবই উপকার হলো। মনে হয় না এই বৃষ্টি আজকে আর ভালো হবে। তাহলে কালকেই পাটগুলো কেটে ফেলবো। বাবা, বিছানার ওপর বৃষ্টির পানি পড়ছে। ওগো, তোমাকে কতবার করে বললাম ঘরের চালটা তুমি মেরামত করো, তুমি কোনো কথাই তো শোনো না আমার। এখন টাকা কোথায় পাবো? পাট বিক্রি করি, তারপর চালা ঠিক করব। যেখানে পানি পড়ে সেখানে একটি পাত্র দিয়ে রাখো, আমি পাট কাটবো আর তুমি পাট জাগ দেবে। আচ্ছা। আজকে বৃষ্টি থামবে না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। তাই ভালো, সকাল সকাল আবার খেতে যেতে হবে। গিন্নি, তাড়াতাড়ি এসো, মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আসছি, একটু দাঁড়াও না, সব কাজ তো গুছিয়ে রেখে বের হব নাকি? আরে বাবা, ঠিক আছে, এখন আসো তো। চলো এখন। বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে। গিন্নি, পাট কাটতে কাটতে তো বিকেল হয়ে গেল। বিকেল হয়ে গেল, তাও তো দেখছি সব পাট কাটা হলো না গো। যতটুকুই হয়েছে হোক, এখন চলো, দুজনে একে একে পাট কাঁধে করে নিয়ে এসে বাড়ির পাশে পুকুরে জাগ দিতে থাকি। এখন কি করবে? পাট পুকুরের কাছে আনতে আনতেই তো রাত হয়ে গেল। আজ তাহলে বাড়ি চলো, কালকে সকালে আবার দেখা যাবে। গিন্নি, পাটের আঁশগুলো আমাকে দাও, আমি বাড়ির উঠানের একপাশে আঁশ রেখে পাটের শলাগুলো আর একপাশে সাজিয়ে রেখে আসছি। এভাবে দুজন মিলে গুছিয়ে কাজ করলে বিকেলের মধ্যে সবগুলো পাট ধোয়া শেষ হয়ে যাবে। আঁশ ছাড়ানো তো হয়ে গেল, এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার পালা। কবে নিয়ে যাবে তুমি? এখনো তো ভালো করে শুকায়নি, আজকে সারা দিন শোকাক, তারপর বাজারে নিয়ে যাব। রাতে কি রান্না করব? বাজার শেষ? হ্যাঁ,
আজকে পাটের আঁশগুলো বিক্রি করলে কেমন হয়? এখন তো আঁশগুলো শুকিয়েও গিয়েছে। দেখি, মা নীলা, তোমার স্কুলে ক্লাস হয়েছে আজকে? হয়েছে। আমার নতুন খাতা কই বাবা? তুমি না নিয়ে এসে দেবে বলেছিলে আজ। আচ্ছা মা, আজকে পাটের আঁশগুলো বিক্রি করব, তারপর সবকিছু নিয়ে এসে দেব তোমাকে, কেমন? আচ্ছা। কে সঞ্জয়, তোমার কি খবর? পাটের আঁশগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে। তা আমি যদি সব পাটের আঁশ একেবারে কিনে নিই, তাহলে কত রাখবে আমার কাছে? আগে আমাকে 20,000 টাকা দিলেই হবে। তা তুমি হক দামি চেয়েছো? আচ্ছা, দাও। গিন্নি, বাইরে আসো। কি হয়েছে? ডাকছো কেন? বিক্রি করেছো সব? হ্যাঁ, 20,000 টাকায় বিক্রি করেছি। নীলা কই? ঘরের ভিতরে আছে। এই নীলা, বাহিরে আয়, তোর বাবা তোকে ডাকছে। আসছি। দেখো মা, কি নিয়ে এসেছি তোমার জন্য। নতুন জামা, খাতা, অনেক খুশি হয়েছি বাবা। এইবার ঘরের চালটা মেরামত করো। করব করব, শলাগুলো বিক্রি করে তারপর একেবারে আবার নতুন করে ঘর তুলব। আচ্ছা। তুমি কি খবর রাখো কিভাবে স্বপ্নাদি পাটের চাষ করে বড় লোক হয়ে গেল? আর তোমাকে কিছু করতে বললেই তো খালি অজুহাত দাঁড় করাও। চলো না, আমরাও এভাবে একসাথে কাজ করি। কি কি করতে হবে, কিভাবে করতে হবে, আমাকে সব বুঝিয়ে বলো। শোনো, তুমি আজ থেকেই কাজ শুরু করো। আমিও আজ থেকেই তোমার সাথে সব কাজে সহায়তা করব। আজকে অনেকগুলো বেগুন তুললাম। কালকে তো সব কটা বেগুনই বিক্রি করে এসেছিলাম। আজকে দেখি কতগুলো হয়। এই রোজ রোজ হেঁটে হেঁটে বাড়ি বাড়ি বেগুন বিক্রি করতে যেতে আর ভালো লাগে না। বয়সটাও তো হচ্ছে। বাবা রমেশ, বাবা রমেশ, একবার বেরিয়ে আয় তো বাবা। হ্যাঁ মা, বলো কি বলবে? কি ব্যাপার বাবা, এরকম সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? মা, এক স্থানীয় কারখানায় কর্মখালির খবর বেরিয়েছে, আমি সেখানেই যাচ্ছি পরীক্ষা দিতে। যদি এবারে কাজটা পেয়ে যাই, তাহলে তোমার সব কষ্ট আমি দূর করে দেব মা। ও, তাহলে তো খুব ভালো কথা। তুমি কি এক্ষুনি বেরিয়ে যাবে বাবা? আমার তো রান্না বান্না কিছুই হয়নি এখনো। না মা, রান্না বান্না করবার প্রয়োজন নেই, আমি বাইরে কিছু খেয়ে নেব। যত তাড়াতাড়ি সম্ভব কারখানায় গিয়ে পৌঁছাতে পারলে বাঁচি। আচ্ছা, তুমি কি জন্য আমাকে ডাকলে বললে না? না না বাবা, ও কিছু না। আমি বলছিলাম কি, আমার ব্যাগটা যদি তুমি বাজার পর্যন্ত একটু পৌঁছে দিয়ে আসতে। সে সময় তো তোমার হবে না। তোমার পরীক্ষাটা আগে দিতে যাওয়া উচিত। সেরকম কোনো ব্যাপার নয়, চলো না, তোমার ব্যাগটা বাজারে পৌঁছে দিয়েই তারপর না হয়। না বাবা, তুমি খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দিও, কেমন? আচ্ছা মা, তাহলে আমি আসি, কেমন? আচ্ছা বাবা, এসো। বেগুন লাগবে, বেগুন, তাজা তাজা খাঁটি বেগুন, ঘরের উঠানে ফলানো ওষুধবিহীন বেগুন। খেলে পরে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা বেগুন নিয়ে যান। বুড়িমা, বেগুন কত করে দিচ্ছ কেজি? 1 কেজি 40 টাকা। তা বেগুন ভালো হবে তো? কানা বেগুন হবে না তো? আমার কাছ থেকে বেগুন নিলে তুমি ঠকবে না বাবা। একদম আমার ঘরের উঠানে ফলানো বেগুন। তাহলে আমাকে 2 কেজি মতো দিয়ে দিন।
কি কত করে বেগুন দিচ্ছ? 40 টাকা প্রতি কেজি দিচ্ছি বাবু। ওই তো বেগুনের হাল, তাও আবার 40 টাকা করে কেজি। আমার নিজের ঘরের উঠানে ফলানো বেগুন, কোনো রকম রাসায়নিক ওষুধপত্র এতে দেওয়া নেই। ও একটু ব্যবসা ট্যাবসা করতে গেলে এরকম একটু মিথ্যে কথা বলতে হয়, তা আমি জানি না। যদি 20 টাকা কেজি দিতে পারো বলো, না হলে অন্য কারোর কাছ থেকে নিয়ে নেব। না বাবু, আমার পক্ষে আমার বেগুন 20 টাকা কেজি করে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি অন্য কারোর কাছ থেকেই নিয়ে নিই। হ্যাঁ বাবু, আপনি তাই নিন। তবে কি জানেন তো, কম দামে জিনিস দিলেই সেটা ভালো হয়ে যায় না। ঠিক আছে ঠিক আছে, তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই, আমি চললাম কেমন। তোকে আমি দেখে নেব বুড়ি, একবার সুযোগ পাই তোর 12টা আমি বাজিয়ে ছাড়বো। না, এখানে আর বসে থেকে লাভ নেই, অনেক বেলা হয়ে গেল। গিয়ে আবার রান্না চাপাতে হবে। যাবার পথে যদি কোনো খরিদ্দার পাই, তাকে বড় বেগুনগুলো বিক্রি করে দেব। এখন এখান থেকে যাই। ও বুড়িমা, একবার দাঁড়াও গো বাপু। বুড়িমা, একবার দাঁড়াও। তা কি গো বুড়িমা, তোমার কাছে বেগুন কি আছে আর? হ্যাঁ মা, কয়েকটা পড়ে আছে, তুমি নেবে? আজকে তো বাজারে যেতে পারিনি, তাই আজকে বাজারও করা হয়নি কিছু। কই, আমাকে যা বেগুন আছে দিয়ে দিন তো। তা হ্যাঁ গো বুড়িমা, বলি বয়সটা তো কম হলো না, আর কদিন তুমি বাজারে ব্যবসা করতে বসবে? দেখি মা, যতদিন শরীর দেয় ততদিনই কাজ করে যেতে হবে। আমি সে কথা বলছি না বুড়িমা, ঘরে তো তোমার ছেলে আছে, তা সেও তো এবার বাজারে বসতে পারে নাকি? আমার ছেলে তো বাজারে বসতে চায়, আমাকে সব সময় আসতে বারণ করে, কিন্তু আমি তাকে বলি একটা চাকরির খোঁজ করতে। তা চাকরি কি পেয়েছে? বলি বয়স তো কম হলো না। আজকেই একটা পরীক্ষা দিতে গেছে। আমার ছেলের কাজের গুণ মন দুটোই আছে মা, কিন্তু তবুও যে কেন কারখানার মালিকরা ওকে কাজে নেয় না কে জানে। দেখো, এবার পেলেও পেতে পারে, আর যদি না পায় তাহলে এবার ব্যবসায় বসতে বলো। তোমার এই বুড়ি বয়সে খাটাখাটনি আমাদের দেখতে ভালো লাগে না, বুঝলে? মা, বাজার থেকে ফিরেছো মা? আয় বাবা, সেই কোন সকালে গেছিস, এতক্ষণে তো আসবার সময় হলো। কি করব বলো মা, পরীক্ষা তো আমি একা দিতে চাইনি, প্রায় 100 জনকার পর আমার পরীক্ষা হলো। তা বাবা, সকাল থেকে কিছু পেটে পড়েনি, তুই হাত মুখ ধুয়ে আয়। আমার ভাত আর বেগুন ভাজা প্রস্তুত, গরম গরম খেয়ে নিবি, আয় বাবা। তা বাবা, কারখানার মালিক কি বললেন? কিছু বলেনি এখনো, বলেছেন যদি আমি কাজটা পাই তাহলে 2 দিন বাদ চিঠি মারফত আমাকে জানিয়ে দেবেন। এবারে যদি না হয় তাহলে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কি করব। কি সিদ্ধান্ত নিয়েছিস বাবা? সেটা আমি তোমাকে এখন বলবো না মা, 2 দিন যেতে দাও, দেখি কি হয়। আমি তো মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে কাজটা আমি পাই, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা বাবা, বেশ, তুই এখন পেট ভরে খা। খাচ্ছি মা, তবে একটা কথা তোমাকে বলে রাখি, তুমি এই বেগুন ভাজাটা না খুব সুন্দর করো, যার কোনো তুলনা হয় না। এটা কি, রমেশকে আবার কে চিঠি লিখলো? না, এটা তো মনে হচ্ছে কোনো কারখানার অফিস থেকে লেখা হচ্ছে। কই দেখি তো চিঠিটা খুলে কি লেখা আছে।
আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো এই চিঠিটা কিছুতেই রমেশের হাত পর্যন্ত পৌঁছাতে দেওয়া যায় না। ও বেটা চাকরি পেলে ওই পরীর অহংকার আরো বেড়ে যাবে। ওরা বেটা সারা জীবন গরিবই থাক। মা মা, জলদি বেরিয়ে এসে দেখে যাও কি নিয়ে এসেছি, দেখে যাও। কি ব্যাপার বাবা, তুই এই সাত সকালে ভ্যান কোথা থেকে নিয়ে এলি? মা, তোমাকে আমি দুদিন আগে কি বলেছিলাম মনে আছে? না বাবা, আমার তো কিছু মনে পড়ছে না। তুই কি বলেছিলিস? আমি বলেছিলাম দুদিন বাদে যদি কাজের কোনো চিঠি না আসে তাহলে আমি অন্য একটা পরিকল্পনা করেছি। আজকে থেকে সেই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ শুরু করব। কিন্তু তোর পরিকল্পনাটা যে কি সেটাই তো বললি না। মা, আজ থেকে আমি এই ভ্যানে করে এদিক ওদিক গ্রামে গ্রামে বেগুন ভাজা বিক্রি করে বেড়াবো। যা তা বেগুন ভাজা নয়, একদম স্পেশাল সুস্বাদু বেগুন ভাজা, ঠিক যেমনটা তুমি বানাও। কিন্তু বাবা, তুই যে মন প্রাণ দিয়ে চাকরির চেষ্টা করলি, তার জন্য তোর মন খারাপ করছে না? মা, মন খারাপ করে কি হবে? শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এদিক ওদিক বেগুন ভাজা বিক্রি করে বেড়াবো আমার এই ভাড়ার ভ্যানে করে। কিন্তু তুই এই ভ্যান কোথা থেকে পেলি? একজন ভ্যানওয়ালার কাছ থেকে ভাড়া করে নিয়ে এসেছি, দিনে 200 টাকা। কই নাও নাও মা, আমাকে জলদি করে কয়েকটা বেগুন তুলে দাও দেখি। আমি কড়াই উনুন ভ্যানে চাপিয়ে বেরিয়ে পড়ি গরম গরম বেগুন ভাজা খাওয়াতে। বেগুন ভাজা খাবেন? বেগুন ভাজা, গরম গরম সুস্বাদু বেগুন ভাজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে সারা জীবন। খেয়ে যান, খেয়ে যান, সুস্বাদু বেগুন ভাজা খেয়ে যান। ও ভায়া, একটিবার দাঁড়াও দেখি। হ্যাঁ কাকা, কিছু বলছিলেন? বেগুন ভাজা বিক্রি করছো? তা কত করে পিস? হ্যাঁ কাকা, একটা গোটা নিলে 10 টাকা। একবার খেয়ে দেখুন না। তা বলছো যখন দাও, একবার পরখ করেই দেখি কেমন খেতে তোমার গরম বেগুন ভাজা। হুম, বাহ, এই যে দারুণ সুন্দর খেতে গো। এই বেগুন ভাজা যে অরুণদার বেগুন সুন্দরীকেও হার মানাবে গো। আপনাদের ভালো লাগলেই হবে কাকা, আমি তো আপনাদের ভালো জিনিসটা খাইয়ে সেবা করতে চাই। সেই কখন বেরিয়েছিস বাবা? এতক্ষণে তোর আসবার সময় হলো? আরে মা মা মা, তোমাকে কি বলবো, আজকে আমার বেগুন ভাজা সমস্ত লোকে পছন্দ করেছে। তুমি কল্পনাও করতে পারবে না, আমি শুধুমাত্র আজকেই বেগুন ভাজা বিক্রি করে ভ্যান ভাড়া মিটিয়ে দিয়েও 1000 টাকা লাভ করেছি। বলিস কি রে বাবা, এ তো দারুণ সুখবর। হ্যাঁ মা, এখন ভেতরে চলো, খুব ক্লান্ত হয়ে গেছি আজকে, কালকে আবার বেগুন নিয়ে বেরুতে হবে। রমেশ, বাড়িতে আছো? রমেশ? কে আপনি? কাকে চান? এটা কি রমেশের বাড়ি? ওনাকে একবার ডেকে দিন না, আমি স্থানীয় কারখানা থেকে আসছি। হ্যাঁ বলুন, কি বলবেন? আমাকে মালিকবাবু পাঠালেন, আপনাকে কাজে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছিল। আপনি কারখানায় এলেন না যে, কি ব্যাপার? চিঠি? কই, আমি তো কোনো চিঠি পাইনি। আপনাকে আপনাদের স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিল, আপনি পাননি? আমি বুঝতে পেরেছি বাবা, ওই পোস্টমাস্টার হিমাংশু বাবুর সাথে আমার সেদিন বাজারে একটু ঝামেলা হয়েছিল, তাই জন্যই বোধহয় সে ওই কাজের চিঠিটা আমাদের হাতে দেয়নি, আমাদের ক্ষতি করবার জন্য। হ্যাঁ যাক,
যা হবার তো হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। নবীনবাবু, আমি কাল থেকে আমার নিজস্ব ব্যবসা শুরু করেছি। আপনি দয়া করে বাবুকে গিয়ে বলে দেবেন যে আমার পক্ষে কাজে যোগদান করা সম্ভব হবে না। না না, তা কি করে হয়? বাবু আপনার কাজ দেখেই খুব মুগ্ধ হয়েছেন। আপনাকে কিছুতেই হাতছাড়া করতে চান না উনি। বাবা রমেশ, তুই কাজে যোগদান করে নে বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তাই করছি, কিন্তু বিকেলে কাজ থেকে ফিরে আমি কিন্তু সন্ধে পর্যন্ত বেগুন ভাজা বিক্রি করব, কারণ এই বেগুন ভাজা বিক্রি আমি আর ছাড়তে পারবো না। বেশ, আপনি না হয় তাই করবেন। সব থেকে ভালো হবে আপনি কারখানার সম্মুখে একটা বেগুন ভাজার দোকান দিয়ে দিন। রাত পর্যন্ত সেইখানি কাজ করে একেবারে বাড়ি আসবেন। কারখানায় তো অনেক লোকজনই যায়, আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না। বেশ, তবে তাই হোক। তাহলে কাল থেকে আমার কাজ এবং বেগুন ভাজা বিক্রি দুটোই একসাথে হবে। আমাদের জীবনের অবস্থাটা যে কতটা কঠিন তা আমরা সবাই জানি। জমি নেই, অর্থ নেই, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। ভাই, আমাদের কিছু পরিবর্তন করতে হবে। আমি নতুন কিছু করবার চেষ্টা করছি, তবে আমাদের যথেষ্ট সাহস এবং সমর্থন প্রয়োজন। আমরা সবাই মিলে চেষ্টা করব, কিন্তু যদি কোনো জাদুকরি সাহায্য পাওয়া যেত তাহলে হয়তো আমাদের জীবনের পরিবর্তন খুব সহজেই আমরা করতে পারতাম। আমি শুনেছি এক জাদুকর অনেক দূরে বাস করেন। জাদুকর? আমরা কি সত্যি তার সাহায্য পেতে পারবো? কেন নয়, কিন্তু তার সাথে আমাদের সাহস এবং উদ্যোগ থাকতে হবে। আমরা যদি একসাথে যাই তাহলে কিছু একটা করবার চেষ্টা করা যেতে পারে। তোমরা যদি সত্যি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি প্রার্থনা করব যেন তোমরা সফল হও। তোমাদের সাফল্যের জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি। যত দূরেই যাও, মনে রেখো আমরা তোমাদের সাহায্য করব। চল, তাহলে আজই আমরা বেরিয়ে পড়ি। আমিও একমত। আর অযথা দেরি করবার কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই জাদুকরের কাছে পৌঁছে আমাদের সাহায্য চাইতে হবে। আমরা সবাই মিলে যদি তার কাছে আর্জি জানাই, আমার বিশ্বাস যে নিশ্চয়ই সে আমাদের সাহায্য করবে। বেশ, তবে আজই চলো। স্বাগতম তিন ভাই। কি কারণে তোমরা এসেছো আমার কাছে? আমাদের জীবনে অনেক সমস্যা চলছে, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। তোমাদের দুর্দশা আমি বুঝতে পারছি। আমি তোমাদের একটি জাদুকরি উপহার দেব, তবে মনে রাখতে হবে এই উপহার কেবল তখনই কার্যকর হবে যখন তোমরা একসাথে থাকবে। আমরা কিভাবে এই উপহার ব্যবহার করব? এটি একটি জাদুকরি মন্ত্র। যখন তোমরা সঠিকভাবে এটি ব্যবহার করবে তোমাদের জীবনের সমস্যা সমাধান হবে। তবে সতর্ক থেকো, এই উপহার কখনোই ভুলভাবে ব্যবহার করা যাবে না। অসৎ উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার হলে এর ফল হবে উল্টো। তোমাদের জীবনে যা কিছু ভালো সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই মনে রেখো, সৎ উদ্দেশ্য এবং সৎ ভাবনা থাকলেই তবেই এর ব্যবহারে উপকার পাওয়া সম্ভব। আমরা অবশ্যই আপনার কথা মাথায় রাখব, আর কখনোই অসৎ উদ্দেশ্যে এর ব্যবহার করব না, কথা দিলাম। ধন্যবাদ বৃন্দাবন বাবু। শুধু মনে রেখো, জাদুকরি শক্তি নয়, তোমাদের একতা এবং সম্মিলিত প্রচেষ্টাই হলো তোমাদের আসল শক্তি। আমরা সব সময় একসাথে থাকব এবং সৎ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্র পাঠ করব। যত্ন সহকারে এই মন্ত্র পাঠ করতে হবে, কারণ আমাদের ভাগ্যের পরিবর্তন এখন এই মন্ত্রের উপর নির্ভর করছে। আমরা আশা করছি এটি আমাদের জীবনে পরিবর্তন আনবে। তোমরা ভালো করেছো, তবে মনে রেখো সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম ও একতার মাধ্যমে। যদি তুমি যত্ন সহকারে এই মন্ত্র পাঠ করো তবে নিশ্চয়ই ফলাফল ভালো হবে। আমরা সবার জন্য শুভকামনা জানাই। এটা কি? এটা একটি বাক্স মনে হচ্ছে। দেখো, বাক্সটি সোনালী রঙের আর কি সুন্দর দেখতে। এর ভেতরে কি থাকতে পারে? আমাদের এটা খুলে দেখা উচিত। হ্যাঁ,
জাদুকরের দেওয়া মন্ত্রে যখন এই বাক্স আমাদের সামনে উপস্থিত হয়েছে, তার মানে আমাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি নিশ্চয়ই এই বাক্সের মধ্যেই রয়েছে। চলো সবাই মিলে এই বাক্সটাকে খুলে দেখা যাক। এত রত্ন সোনার মুদ্রা! আমাদের ভাগ্যের সত্যি পরিবর্তন হলো। আমরা কি সত্যি এসব দেখছি নাকি স্বপ্ন দেখছি কোনো? না না, এটা কোনো স্বপ্ন নয়। এগুলো আমাদেরকে দেওয়া জাদুকরের আশীর্বাদ। এটা আমাদের জন্য একটি নতুন শুরু। এবার আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোবো। জাদুকরের দেওয়া এই উপহারের সঠিক ব্যবহার করে আমরা আমাদের পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। এবার হয়তো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন সম্ভব, কিন্তু আমাদের ভুললে চলবে না। আমাদের সৎ থাকতে হবে। সৎ পথে পরিশ্রম করে তবেই আমরা আমাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারব। তার সাথে জাদুকরের দেওয়া এই উপহারের সাহায্যে আমাদের সেই পরিশ্রমের ফলকে আরো দ্বিগুণ করে তুলবে। আমরা এখন অনেক উন্নত অবস্থায় আছি। আমাদের ধৈর্য এবং সাহস সত্যিই ফল দিয়েছে। এটি শুধুমাত্র জাদুকরী উপহারের জন্য নয়, আমাদের একতার সুফলও বটে। আমরা সবাই একসাথে থেকেছি, তাই সফলতা এসেছে। এখন আমরা সুখ ও স্বাচ্ছন্দ্যে আছি। এটা তোমাদের সকলের পরিশ্রম এবং প্রচেষ্টার ফল। আমরা নতুন সৃজনশীল উদ্যোগ নিয়েছি। আমাদের পরিবার সুখী ও সমৃদ্ধ হবে। এখন আমরা সুখে আছি এবং ভবিষ্যতেও আমরা আরো অনেক উন্নতি করতে পারবো। তোমরা এইভাবেই সৎ পথে পরিশ্রম করো। আমরা যেন কখনো ভুলে না যাই, একতার শক্তি এবং পরিশ্রমী আসল সাফল্য। জাদুকরী উপহার আমাদের সাহায্য করেছে, কিন্তু আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টা সবকিছু বদলে দিয়েছে। ভবিষ্যতে আমাদের আরও উন্নতি করবার জন্য আমরা একসাথে থাকব এবং একে অপরকে সাহায্য করব। আমাদের এই জাদুকরী উপহার আমাদের ভাগ্যের যেমন পরিবর্তন করেছে, তেমন আমরা চাইলে এই উপহার দিয়ে আমরা গ্রামের সকল দুর্দশা ঘুচিয়ে দিতে পারি। গ্রামের অনেকেই আছে যারা খুব কষ্টে দিন যাপন করে। অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, কত কিছু রয়েছে তাদের জীবনে। আজ আমরা যেরকম খুশি হয়েছি, যতটা সুখে রয়েছি, আমরা চাইলে গ্রামের মানুষদেরকেও এরকমই এক সুখী জীবন উপহার দিতে পারি। তোমরা কি বলো? এই গ্রামের মানুষদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমরা নিজেরা তো সুখী হয়েছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের জন্য কিছু করা আমাদের কর্তব্য। এই গ্রামে ভালো কোনো স্কুল নেই, হাসপাতালও নেই সেরকম কিছু। সবাই অনেক কষ্টে দিন যাপন করে। আমাদের কিছু করা উচিত তাদের জন্য। আমিও তোমাদের সাথে একমত। চলো আমরা তিনজনে মিলে এই গ্রামের জন্য কিছু করি। আজকের দিনটি আমাদের সাফল্যের উদযাপন। আমরা একসাথে সবাইকে আমন্ত্রণ করেছি। এই উৎসব আমাদের একতার প্রতীক। আমরা একসাথে অনেক কিছু অর্জন করেছি। আমাদের সামর্থ্য এবং পরিশ্রমই আমাদের সফলতার মূল। তোমরা সত্যি মহান কাজ করেছো। তোমাদের একতা এবং প্রচেষ্টা আমাদের জন্য উদাহরণ। তোমরা এই গ্রামের জন্য নতুন স্কুল তৈরি করেছো, নতুন হাসপাতাল বানিয়েছো, সকলে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করেছো। আমরা সকলে তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ গো। আজকের উৎসব আমাদের সকলের সুখের প্রতীক। আমরা সকলেই একসাথে আনন্দ করছি। এই আনন্দের সাথে আমরা নতুন উদ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। তোমরা গ্রামের জন্য যা করেছো, আমরা তাতে খুব খুশি। এই গ্রামের সকলে তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমাদের একতার মাধ্যমে সফলতা এসেছে। জাদুকরী শক্তি থেকেও বড় হচ্ছে তোমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টা। আমি জানতাম তোমরা শুধু নিজেরা নিজেদের জীবনের পরিবর্তন করবে না, এই গ্রামের জন্য নিশ্চয়ই কিছু করবে। তাই তো যোগ্য হাতে আমি আমার জাদুকরী মন্ত্র দান করেছি। আমাদের নতুন উদ্যোগ সফল হয়েছে। আমরা যে বিপুল অগ্রগতি করেছি তা সত্যি প্রশংসনীয়। গ্রামবাসীরা আমাদের উদ্যোগের প্রশংসা করছে, এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা আরো বড় কিছু অর্জন করতে পারবো।
তোমরা সত্যি দারুণ কাজ করেছো। তোমাদের একতার শক্তি ও পরিশ্রম আমাদের আনন্দিত করেছে। আমরা সবাই মিলে কাজ করেছি। তোমরা নতুন প্রকল্পের জন্য যা পরিশ্রম করেছো তা সত্যিই প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি গ্রামে নতুন নতুন উদ্যোগ নিয়ে আসা উচিত, শুধু নিজেদের জন্য নয়, গ্রামের সকলের জন্য। আমরা পরিকল্পনা করেছি একটি ছোট্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব, যাতে গ্রামের যুবকেরা দক্ষতা অর্জন করতে পারে। এটি গ্রামবাসীদের জন্য অনেক উপকারে আসবে। তোমাদের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। আমরা সবাই মিলে কাজ করলে এই উদ্যোগের সাফল্য আমাদের সকলের জন্য সুখকর হবে। এই উদ্যোগ শুধু আমাদের নয়, বরং পুরো গ্রামের ভবিষ্যতের উন্নতির জন্য। আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের সাফল্য নিশ্চিত। আমরা সবাই মিলে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেব। তোমরা একসাথে যে উদ্যোগ নিয়েছো তা শুধু তোমাদের জন্য নয়, সারা গ্রামের কল্যাণে আসবে। আজকের দিনটি আমাদের উদ্যোগের সফলতার প্রতীক। এই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নতুন সুযোগ এনে দেবে। এখানে শুধু কারিগরি প্রশিক্ষণ নয়, বরং আমরা গ্রামবাসীদের আত্মনির্ভরশীল হতে শেখাবো। আমরা আশা করছি এই কেন্দ্র থেকে যুবকেরা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের এবং গ্রামের উন্নয়নে অংশগ্রহণ করবে। এটা আমাদের জন্য একটি স্বপ্নের বাস্তবায়ন। তোমরা সত্যিই আমাদের গর্ব। এই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের গ্রামের উন্নতির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে গো। আমরা আশা করি এই উদ্যোগ গ্রামের নতুন সম্ভাবনার জন্ম দেবে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং উন্নতির দিকে এগোতে পারবো। আমরা এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাবো। তোমাদের এই উদ্যোগ, যাদের জন্য তুমি কাজ করছো, তাদের জীবনকেও সুন্দর এবং সমৃদ্ধ করবে। আমরা যা শুরু করেছি তা সফল হয়েছে, কিন্তু আমরা থেমে যাব না। আমাদের ভবিষ্যতের নতুন কিছু পরিকল্পনা করতে হবে। আমরা যদি নতুন কিছু উদ্যোগ গ্রহণ করি তবে আমাদের সাফল্যের পরিধি বাড়বে। আমরা একসাথে কাজ করব এবং নতুন প্রকল্প গ্রহণ করব, যা আমাদের গ্রামের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হবে। তোমাদের পরিকল্পনা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি ভবিষ্যতে তোমরা আরো বড় কিছু করতে পারবে। তোমাদের পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে আমরা গ্রামবাসীদের জন্য অনেক কিছু করতে পারবো। আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকের এই উৎসব আমাদের একতার সাফল্য। আমরা সবাই মিলে এই আনন্দ ভাগ করে নেব। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমরা শুধু নিজেদের জন্যই নয়, এই গ্রামের সকলের ভাগ্য পরিবর্তন করবার চেষ্টা করেছি। এই গ্রামের উন্নতির কাজে কিছুটা হলেও অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের একত্রিত প্রচেষ্টা এবং সহানুভূতির ফলেই এই সাফল্য এসেছে। আমরা একসাথে আরও নতুন নতুন উদ্যোগে সামনে এগিয়ে যাব এবং গ্রামবাসীদের জন্য আরও কিছু করতে পারব। তোমাদের এই উদ্যোগ আর জাদুকরের আশীর্বাদ আমাদের এবং এই গ্রামের সব সমস্যার সমাধান এনে দিয়েছে। আমরা আমাদের সৃজনশীলতা ও উদ্যোগের মাধ্যমে আরো অনেক কিছু অর্জন করব। এই উৎসব আমাদের একতার শক্তি এবং আমাদের ভবিষ্যতের সম্ভাবনাকে আরো আনন্দ মুখরিত করে তুলবে, গ্রামবাসীদের আরো উৎসাহ দেবে। তোমাদের একতার শক্তি এবং প্রচেষ্টা তোমাদেরকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। তোমরা ভালো থেকো। বাড়িতে কেউ আছেন? কেন, কি দরকার?
কিছু খাবার দিবেন মা? সারা দিন কিছু খাইনি, কিছু খাবার দিবেন? ঘরে কোনো খাবার নেই, আপনি এখন আসতে পারেন। কাকিমা, এই নিন 10 টাকা। আপনাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। বাবা, তুমি ছোট মানুষ, আমি তো তোমার কাছে টাকা চাইনি, তুমি এটা রেখে দাও বাবা, কিছু কিনে খেও। আমাকে মা টিফিন বাটি করে খাবার দিয়ে দিয়েছে, টাকা দিয়ে আপনি খাবার কিনে খাবেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজকে সকালে কিছু খাওনি? না বাবা, একা মানুষ, আমার তো আর রোজগার করার কেউ নেই। তোমার ছেলে কি তোমার খোঁজ খবর রাখে না? আজ 20 বছর হয়ে গেল, সে কোনো যোগাযোগ করেনি। শুনেছি শহরে বিয়ে শাদি করে বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। একা থাকতে তোমার ভয় লাগে না? আমি আর বাঁচবই কতদিন, যে ভয় পাবো? আমার কাছে একটা বুদ্ধি আছে, বলবো? বলো দেখি শুনি, কি বুদ্ধি? তুমি ঘরের চালের উপর চাল কুমড়ো চাষ করো, এতে তোমার সংসার যেমন চলবে, অপরদিকে বাজারে বিক্রি করে টাকা উপার্জন হবে, বুঝলে? আমি এই বয়সে এগুলো কি করে করব? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি বাজার থেকে তোমার জন্য কিছু চাল কুমড়োর বীজ নিয়ে আসবো, বুঝলে? আমার কাছে তো টাকা নেই। টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি বুঝবো সেটা। আমি বিকেলে বাজার থেকে চাল কুমড়োর বীজ নিয়ে আসবো। কে? কে? বীজ নিয়ে আসছো তুমি? হ্যাঁ কাকিমা, আর আমাকে তুমি করে বলবার দরকার নেই, তুই করি বলো, কেমন? আচ্ছা, বীজগুলো দেখি। এই নাও। এগুলো কোথায় লাগাবে জায়গা ঠিক করেছো? হ্যাঁ, ঘরের সাথেই রাস্তার ধারের এই জায়গাটায় লাগাবো। তারপর গাছ বড় হলে কুমড়োর ডগা বেয়ে বেয়ে চালের ওপর উঠে যাবে। আমি মাটি প্রস্তুত করে রেখেছি। ভালো করেছো। আচ্ছা, ভালো। বেশি বেশি চাল কুমড়ো ধরবে তো গাছে? তুমি নিশ্চিন্তে থাকো, দোকানি বলেছে ভালো সুন্দর বীজ দিয়েছে, বুঝলে? তুই যেহেতু এত পরিশ্রম করলি, তাহলে তোর হাত দিয়েই বীজ রোপণ কর তুই। তাই করছি, পানি দিতে হবে নিয়মিত। আচ্ছা, তুই এসে মাঝে মাঝে দেখে যাস। তা তো করবই। আর তুমি বাইরে একটু কম ঘোরাঘুরি করবে, কেমন? আচ্ছা। এই নাও, আমি তোমার জন্য কিছু মুড়ি আর গুড় এনেছি। তাহলে আজকে আমি আসি, কেমন?
কাকিমা, তোমার শরীর কেমন? এই তো বেশ ভালো। তা তোর কি খবর? ভালো ভালো। তা তোমার চাল কুমড়োর গাছ বড় হয়েছে? হ্যাঁ, বড় হয়েছে কি, চাল কুমড়োও ধরেছে। তাই তোকে খবর দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলো কি গো, তা এগুলো এখন কি করবে? ধরেছে তো অনেকগুলো, এতগুলো তো আর খাওয়া যায় না। ভাবছি প্রতি মঙ্গলবার বিকেল 4টার বাজারে যে বড় হাট বসে সেখানে গিয়ে বিক্রি করব। ঠিক বলেছ কাকিমা, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই হাটে। আজ তো রবিবার, হাট তো পরশুদিন বসবে। আমি তো আর পারি না, তুই যদি একটু কষ্ট করে দিয়ে আসতে পারতি তাহলে খুব উপকার হতো রে বাবা। তোমাকে তো বলেছি, যা লাগবে আমাকে বলবে। তুমি চিন্তা করো না, আমি বাজারটা বাড়িতে রেখে তোমার বাড়িতে যাব, গিয়ে চাল কুমড়োগুলো পেড়ে রেখে আসবো, কেমন? বাঁচালি, তুই আয়, আমি বাড়িতে যাই তাহলে। আচ্ছা। কাকিমা, ও কাকিমা, বাইরে এসো। খোকন, এসে গেছিস? দাঁড়া, আসছি। দেখ কত বড় হয়ে গেছে। এখন বিক্রি না করলে পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছ কাকিমা। তাহলে কাকিমা, কয়টা চাল কুমড়ো নিয়ে যাব? প্রথম প্রথম 10 পিস নিয়ে যা, দেখ বিক্রি করতে পারিস কিনা। আচ্ছা। হাট থেকে এসে রাতে আমার এখানে খাবার খাবি মঙ্গলবারে। ঠিক আছে। কাকিমা, তোমার বাড়িতে কোনো মই নেই? রান্নাঘরের পাশে দেখ। পেয়েছি। মঙ্গলবার দুপুরের ভাত খেয়েই আমি হাটে চলে যাব, তা না হলে পরে আবার বিক্রি করা যাবে না। সেই ভালো হবে। আচ্ছা, তোমার কাছে কোনো বড় পাত্র বা ব্যাগ নেই, যেটাতে করে কুমড়োগুলো হাটে নিয়ে যাব? আছে, আমি ভিতর থেকে নিয়ে আসছি। এই চাল কুমড়ো নিন, চাল কুমড়ো, কাকিমার চাল কুমড়ো নিয়ে যান, নিয়ে যান, চাল কুমড়ো নিয়ে যান। দাদা, চাল কুমড়ো কি ভালো হবে? হ্যাঁ দাদা, একদম টাটকা, নিয়ে যান, খেয়ে মজা পাবেন। কত টাকা করে পিস চাচ্ছেন আপনি? মাত্র 30 টাকা পিস দাদা। আর একটু কম হবে না? না দাদা, খেয়ে আরাম পাবেন, নিয়ে যান। আচ্ছা, আমাকে একটা দিন। এই নিন 50 টাকা, আমার কাছে খুচরো নেই। এই নিন দাদা চাল কুমড়ো। আর এই যে আপনার বাকি টাকা।
আমাকে 2 পিস দিন দেখি। এই নিন টাকা। এই যে এই নিন। কাকিমা কি ঘুমিয়ে পড়েছো? না, জেগে আছি। তুই ভেতরে আয়, দরজা খোলা আছে, একটু ধাক্কা দে, খুলে যাবে। আজকে সব চাল কুমড়ো বিক্রি হয়ে গেছে। বলিস কি? তা কত টাকা বিক্রি করলি? 300 টাকা কাকিমা। এক কাজ কর, তুই 50 টাকা রাখ, এটা তোর। আর আজকে রাত্রে খেয়ে তারপর যাবি, কেমন? তুমি খেয়েছো কাকিমা? না, তুই আগে খেয়ে নে। তুমিও আমার সাথে খেয়ে নাও। কি রান্না করেছো কাকিমা? চাল কুমড়ো রান্না করেছি, খেয়ে বল দেখি কেমন হয়েছে। হুম, বেশ ভালো খেতে হয়েছে। হুম হুম, তোমার হাতের চাল কুমড়োর তরকারির জবাব নেই গো। হুম হুম হুম। বাড়িয়ে বলছিস তুই? না কাকিমা, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, এখন খেয়ে নে। যাবার সময় একটা চাল কুমড়ো তুই সাথে করে নিয়ে যাস। আচ্ছা গো। তুমি কি কাকিমার চাল কুমড়োর কথা শুনেছো? হ্যাঁ, শুনলাম। ঘরের চালের ওপর গাছ দিয়ে ভালো ফলন হয়েছে শুনলাম। আগে তো 3 বেলা ঠিকমতো খেতেও পারতেন না। আমি ভাবছি যে কাকিমার ওখানে গিয়ে জেনে আসবো কিভাবে চাল কুমড়ো চাষ করেন। তুমি কবে যাবে গো? আমাকে একটু জানিও তো। আমিও ভাবছি গাছ লাগাবো। আগামীকাল সকালে যাব। যাবার সময় আমাকে ডাক দিও। আচ্ছা। কাকিমা, বাড়িতে আছেন? কে? আমি পারুল। হ্যাঁ কাকিমা, আপনার চাল কুমড়োর কথা শুনে দেখতে আসলাম। ভাবছি আমরাও চাল কুমড়োর গাছ লাগাবো, তাই জানতে এলাম। ভালো করেছো। প্রথমে যেখানে লাগাবে সেখানটার জায়গা ভালো করে পরিষ্কার রাখবে, যাতে সূর্যের আলো গাছে লাগে। নিয়মিত গাছে পানি দিবে, আর কিছু করা লাগবে না। অনেক উপকার করলেন কাকিমা, তাহলে আমরা আসি। একা আমার পক্ষে সব কিছু সম্ভব হতো না, যদি না খোকন আমার পাশে থাকতো। সত্যি কাকিমা, ছেলেটা খুব ভালো আর সৎ। মানুষের উপকার করে বেড়ায় নিঃস্বার্থভাবে। সৃষ্টিকর্তা যেন সব সময় ওর সহায় থাকেন। তাই যেন হয়। দাঁড়াও, তোমরা একটা করে চাল কুমড়ো নিয়ে যাও, রান্না করে খাবে। না থাক কাকিমা, আপনি গরিব মানুষ, বাজারে বিক্রি করবেন। আরে নিয়ে যাও নিয়ে যাও, আমি খুশি মনে দিয়েছি।
দেখো কাকিমা, কাকে নিয়ে এসেছি। কে উনি? উনি তোমার চাল কুমড়ো কিনতে এসেছেন। তোমার সবগুলো চাল কুমড়ো উনি কিনে নেবেন। আপনার চাল কুমড়োর সুনাম আমি শুনেছি। আমি সবগুলো চাল কুমড়ো নিতে চাই। কত করে পিস নেবেন? আপনি যখন সবগুলো নিবেন তখন আপনি 25 টাকা পিস দিবেন। আচ্ছা ঠিক আছে, তাই দেব। টাকাটা কোনো ব্যাপার না, বাজারে আপনার চাল কুমড়োর চাহিদা ব্যাপক। আজ কি রান্না করেছো কাকিমা? ছোট ছোট দেশি আলু দিয়ে কুচো চিংড়ি আর চাল কুমড়া সরিষা বাটা দিয়ে ভাজা। বাজারে গিয়েছিলে বুঝি? না রে, রাস্তা দিয়ে এক জেলে মাছ নিয়ে বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিল, ওর কাছ থেকেই নিয়েছি। কাকিমা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে। তুমি প্রায়শই আমাকে খেতে ডাকো কেন? কেন রে বাবা, আমার কাছে ভালো লাগে না বুঝি? না না কাকিমা, আমি সে কথা বলতে চাইনি। আমার তো 3 কুলে কেউ নেই রে বাপ, তুই আসলে একটু কথা বলতে পারি। আচ্ছা কাকিমা, বলো। জানিস বাবা, আজ আমার ছেলেটার জন্মদিন। কাকিমা, তুমি আর তোমার ছেলের কথা মনে করো না তো। তোমার ছেলেকে ছাড়াই তুমি বেশ ভালো থাকবে। তাছাড়া আমরা তো আছিই। জানো কাকিমা, তোমার চাল কুমড়োর এখন অনেক সুনাম চারিদিকে। সবাই এখন অপেক্ষা করে কবে মঙ্গলবার আসবে আর কবে তারা হাটে গিয়ে চাল কুমড়ো কিনবে। সবই তো তোর জন্য সম্ভব হয়েছে খোকন। এই 2 মাসে 8 দিন গেলাম হাটে, তাতেই এই অবস্থা। আরো আগে থেকে যদি শুরু করতে পারতে কাকিমা। এই নে, এই এক জোড়া রূপোর চুড়ি তুই রাখ। বিয়ের পর আমার শ্বশুর মশাই এই 2টা রূপার চুড়ি দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। যক্ষের ধনের মতো আগলে রেখেছিলাম, ভেবেছিলাম আমার ছেলের বউকে দিব। কি করছো কাকিমা তুমি? এটা তোমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ। এখন তুই এটা আমার আশীর্বাদ মনে করে রাখ। বিয়ে করে আমার বৌমার হাতে পরিয়ে দিবি।